আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এমন দাগযুক্ত পাতিল ঝকঝকে তকতকে করতে হয়, যেটা আমি ইউটিউব থেকে দেখে নিলাম এবং পরিষ্কার করে শিক্ষাও নিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকলে দেখতে পাবেন, আপনারা হয়তো বা শিখে যাবেন এই শিক্ষণীয় জিনিসটি, আর আপনারাও একটা সঠিক শিক্ষা পেয়ে যাবেন। তো প্রথমেই দেখতে পেলেন আমি পাতিলটাকে এমনিতে ধুয়ে নিয়েছিলাম, কারণ এটাতে আগে রান্না করেছি তার জন্যই ধুয়ে নিয়েছিলাম। তা আপনাদেরটা যদি ধোয়াই থাকে তাহলে তো ব্যাস, আর ধুতে হবে না। আর হচ্ছে গিয়ে সিরকা নিলাম, সিরকাটা দিয়ে আমি পুরোটা পাতিলের মধ্যে লাগিয়ে নিলাম। দেখতে পেলেন কি পরিমাণে লাগিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে মোটা লবণ দিলাম, মোটা লবণ দিয়ে আবারও 4-5টা লাগিয়ে দিলাম। তো অনেকেই কাজ করতে করতে মাছ ধুতে গিয়ে বা কাটাকাটি করতে গিয়ে হাতের মধ্যে একটু একটু কেটে যায়। অনেকেরই কাটে, তবে আমারও কাটে, আবার হয়তো অনেকের কাটেও না। তো যাই হোক, তারা কিন্তু একটা গ্লাভস পরে নেবেন, না হলে কিন্তু আবার উহা শব্দ করতে হবে আপনাদেরকে এর সাথে সাথে। তা আমি কিন্তু করলো মানে আমার হাতেও লেগেছিল, কারণ কাটা ছিল তার জন্য। আর আমি তো সেলাই করি, অনেক সময় সুইয়ের পেছনের সাইডটাও কিন্তু লেগে যায় হাতের আঙ্গুলের মধ্যে, তো তার জন্য আমারও একটু লেগেছিল। তারপরে এই যে দেখতে পেলেন আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি, বেকিং পাউডার না সরি, বেকিং সোডা দিয়ে দিয়েছি, বা খাবার সোডা যেটাই বলেন সেটা দিয়ে দিলাম। তারপর আবারও আরেকটু আমি ভিনেগার দিয়ে দিয়েছি। এবারও হাত দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে মেখে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি, কারণ আমার পাতিলটাকে ঝকঝকে তকতকে করতে হবে। আমি ইউটিউবে এক আপুকে দেখেছি, ওই আপুটা কিন্তু মোটামুটি ইউটিউবে একটা বড় জায়গা দখল করেই আছেন, খুব নাম ডাকে ওনার আছেন। ওনার আগেও একটা চ্যানেল ছিল, সেটা তো প্রায় 1.5-2 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে কিন্তু ওনার চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে। তারপর এখন নতুন আরেকটা চ্যানেল চালাচ্ছে, সেটা অবশ্য আগেরই ছিল, তো আমি আর নাম বলছি না, মানে যতটুকু বলার বলছি আর কি। আর ওটা ছিল ওনার, এখন যেটা চালাচ্ছে সেটা ওনার অবশ্য রান্নার চ্যানেল ছিল। তো এখন রান্নাও দেখায়, আবার টুকিটাকি আমাদেরকে এই ধরনের শিক্ষণীয় জিনিসগুলো দেখায়। তো এই যে দেখতেই পেলেন আমি কিন্তু আবারও ভিনেগার দিয়ে দিয়েছি। তারপরে যে টিস্যু লাগিয়ে একটু ভালোভাবে মুছে নিলাম, যা পুরোটা পাতিলেই বা পুরোটা প্যানেই যেন আমার ঠিক মতো লাগে তার জন্য। তো এভাবে এই যে টিস্যু দিয়ে আবার ঢেকে দিচ্ছি, এভাবে আমি আরেক পিস টিস্যু দিয়ে আবারও ঢেকে দেব, যাতে মানে দাগগুলো একটু সফট হয়ে যায়, বা টিস্যু দিয়ে আটকানো থাকলে একটু ভেজা ভেজা থাকবে। তাতে হবে কি আপনার সেই পাতিলটা ড্রাই হয়ে যাবে না, আর মানে কঠিন দাগগুলো সবই কিন্তু একটু মানে সফট হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করতেছি আর কি পরিমাণে মানে ভিনেগার আর হচ্ছে গিয়ে খাবার সোডা দিলাম। তো এই যে ঢেকে নেওয়ার পর আবার একটু ভিনেগার দিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে খাবার সোডা দিয়ে দিলাম। যেহেতু আমার পাতিলটা অনেক দিন যাবত ব্যবহার করতেছি, তার জন্য কিন্তু কঠিন দাগ হয়ে গিয়েছে অনেকটাই। এই জন্যে আসলে এইসব পাতিলগুলো মানে নতুন নতুন থাকতেই ব্যবহার করতে ভালো লাগে, পরে মানে কেমন যেন বিরক্ত লাগে এইসব দাগের জন্য। তো ভাবলাম দাগগুলো যেহেতু উনি ফটাফট উঠিয়ে ফেলেছেন 10 মিনিটের মধ্যে, তো আমিও দেখি 10 মিনিট না, প্রয়োজনে আরেকটু সময় দেব, তারপরেও উঠিয়ে নিচ্ছি। তো এই যে আবার উপর থেকে কিন্তু ভিম লিকুইড দিয়ে দিলাম। আবার ভাবতেছেন হয়তো এটা আবার কী ধরনের ভিম লিকুইড, এত সম্পূর্ণই পানি। তো আমি পানির সাথে ভিম মিশিয়ে নিয়েছিলাম, কারণ থালা প্লেট ধুতে গেলে সুবিধা হয় তার জন্য। তো সেটাই আমি অনেকটা দিয়ে দিলাম, একেবারে চুপচুপ করে যেন ভিজে থাকে তার জন্য। তো এটা এভাবে পড়ে থাকুক, একটা নির্দিষ্ট সময় পরে আমি আবার চলে আসব। এখানে আমি একটা মশলা তৈরি করব, আর সেই মশলাটা তৈরি করার জন্য মানে যা যা লাগতেছে বা যা যা নিলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ নিয়ে নিয়েছি 1 বাটি, তারপরে হচ্ছে পোস্ত নিয়েছি 1 চা চামচ, আর 1 টেবিল চামচ নিয়েছি সরিষা, আর হচ্ছে গিয়ে 2-3টা বা 3-4টা কাঁচামরিচ নিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। তো
তো এইগুলো আমি এর সাথে আরও অনেক কিছু দেব, আর এগুলো একসাথে আমি ব্লেন্ড করে নেব। আর এটা দিয়ে একটা রান্না হবে, আর খেতে কিন্তু অনেক মজাই হবে। আর যেহেতু শসা ব্লেন্ড করলে একটু তেতো লাগে, তার জন্য কাঁচামরিচও দিয়ে দিলাম, সাথে সামান্য একটু লবণও দিয়ে দিলাম। সরিষার সাথে লবণ আর কাঁচামরিচ দিয়ে যদি ব্লেন্ড করা হয় তাহলে কিন্তু তেতো ভাবটা থাকে না। এটা হয়তো বা অনেকে জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি বলে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি রসুন পেস্ট, আমার যে পরিমাণ লাগবে তরকারিতে সেই পরিমাণ। আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার পাউডার। এগুলো অবশ্যই আমি ঘরেই পাউডার করি, যার জন্য একেবারে মিহি হচ্ছে না, একটু দানা দানা থেকে গিয়েছে। তো এই যে সেটা আমি ব্লেন্ড করে নিব একটু পানি মিশিয়ে। আর এখানে যেটা রান্না করব বা সেটার জন্য এই যে মাছ লাগবে, তো এই মাছ পাঙ্গাস মাছ আমি ভুনা করব। এখানে সব ধরনের মাছই আছে, মানে পিঠের মাছ, কোলের মাছ, সব ধরনের মাছই আছে। তো এটা আমি লবণ হলুদ আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আগেই। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সরিষার তেল। এই কড়াইতে অবশ্য আগের একটু তেল দেখতে পেলেন, সেটাতে অবশ্য আমি তার আগে চিপস ভেজেছিলাম। তো সেই তেলটা আমি অন্য পাত্রে ঢেলে রেখে দিয়েছিলাম, কিন্তু তারপরে একটু কড়াইতে থেকে গিয়েছে, এজন্য কড়াইটা একটু তৈলাক্ত দেখাচ্ছে, আর একটু তেলও দেখলেন। তো এই যে এভাবে ভেজে নিচ্ছি। আর এই মাছ ভাজতে গেলে অনেক সময় ছিটে মুখে টুখে চলে যায় বা শরীরে লাগে, চুলা টুলার অবস্থা খারাপ হয়ে যায়, তার জন্য আমি এই যে একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভেজে নিচ্ছি। আর এই যে উল্টে নিচ্ছি, আমার দিকে কিন্তু ঢাকনাটা ধরে রেখেছি যাতে আমার দিকে ছিটে না আসে। তো এভাবে মাছগুলো আমি সব ভেজে নেব। আর এইদিকে আমার ভাই আসছে, ওই আরেক ভিডিওতে তো দেখিয়েছিলাম আমার মা একটা কেতলি দিয়েছে, আজও আবার আরেকটা দিয়ে দিল। মানে আমার ভাই বলছে এটা আপাকে দিয়ে দেন, তার জন্য অবশ্য দিয়ে দিল। আর সেটা নিয়ে আমার ভাই চলে আসছে, সাথে আরও কিছু আছে সেগুলোও দেখাচ্ছি। তো হলুদটা তো আগেই এনেছিল, আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা তো দেখেছেন। আর এই লালটা আর হলুদ মিশ্রণের যেটা, সেটা আবার পরে দিল। তো আসলে আমার বাসায় এত গিজি জিনিসপত্র সুন্দরভাবে গোছানোর মতো স্পেস আমার নেই, তারপরেও এগুলো সবই আমি এখন রেখে দিচ্ছি। যখন সময় সুযোগ মতো আমার যদি কখনো আমার সুন্দর একটা সংসার হয়, মানে এখন সংসারটা আমার মাশাআল্লাহ খুবই সুন্দর, কারণ দুইটা বাচ্চা আছে, বাচ্চার বাবা আছে, তার জন্য আমার সংসারটা আসলেই সুন্দর আলহামদুলিল্লাহ, আমি এতেই তৃপ্ত। তারপরেও যে এখন তো সবাই অনেক কিছু দিয়ে ঘরকে সাজুগুজু করিয়ে নেয়, তো সেটা হয়তো বা আমার দ্বারা হচ্ছে না, এই আর কি। তো যাই হোক, সময় সুযোগ মতো সব কিছু ইনশাল্লাহ করে নেব, যদি আমার কিসমতে থাকে বা আল্লাহ যদি চান। আর এইদিকে আমাদের এলাকায় এটাকে কাঁটাচামড় বলে, তো কাঁটাচামড়টি এগুলোকে কে জানি আম্মাকে দিয়েছে, তো সেটা আবার আমাদের বাসায় দিয়ে দিল। তো এগুলো অবশ্য লবণ মরিচ দিয়ে খাওয়া হয়, অনেক টক। তারপর আমি বাচ্চাদেরকে একটা অবশ্য লবণ চিনি মরিচ দিয়ে আমি মেখে দিয়েছিলাম, ওরা অবশ্য মজা করে খেয়েছে, কিন্তু আমি আর খাই নাই। তো যাই হোক, আর এই যে বক্সের মধ্যে এগুলো হচ্ছে গিয়ে শাপলা। এই বছর শাপলা খাওয়া হয় না, জাতীয় ফুল আমাদের যদিও শাপলা, কিন্তু আমার এবছর খাওয়া হয় না। তো আম্মা সেটা জানতে পেরেছে, তো তার জন্য শাপলা ভাপিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিল, সেটা আবার পাঠিয়ে দিল। আর এই যে এই বক্সের মধ্যে, রসমালাইয়ের বক্সের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে পোলাও। তো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে সেদিন, মানে আমার ভাই বউ এসেছে আর কি, ওর বাবা বাড়ি থেকে আসার সময় বাড়ির জন্য রান্নাবান্না করে নিয়ে আসছিল, মানে ওর মা রান্নাবান্না করে দিয়ে দিয়েছিল। তো সেটাই দেখেন, খেতে পারে নাই, নাতি নাতনির জন্য আবার পাঠিয়ে দিল। তো ফ্রিজে রেখে দিয়েছিল, তো সেটাই আবার পাঠিয়ে দিল। তো এখানে পোলাও দিয়েছে, তিতলি যেহেতু রোস্ট একটু বেশি পছন্দ করে, তার জন্য রোস্ট দিয়ে দিয়েছে। শুধু তিতলির জন্য না, আমরা যেহেতু চারজনের জন্য 4 পিস রোস্ট, 4টা ডিম দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। মায়েদের ভালোবাসাগুলো আমি বারবারই বলি, অদ্ভুত মায়েদের ভালোবাসা। আসলে কোনো খাবারই মানে পেটে যায় না সব সন্তানদেরকে যদি না খাওয়াতে পারে। তো সেগুলো গুছিয়ে রেখে চলে আসলাম আবারও রান্নায়। এদিকে তো আমার মাছগুলো ভাজা হচ্ছেই, তো মাছগুলো ভাজা শেষ। এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা সামান্য, আর হচ্ছে গিয়ে দিয়ে দেব কালিজিরা একটু। তো কালিজিরাটা খেতে পারলে একটু ভালো হয়। আমাদের বাসায় কেমন যেন একটা চুলকানির সমস্যা দেখা দিচ্ছে, অ্যালার্জি, মোটামুটি আমারই সমস্যা করে বেশি। আমার যখন ঘামায় আমার খুবই চুলকায় শরীর, তো তার জন্য চেষ্টা করি, আমার তো এমন হচ্ছে কারো যেন না হয়। আর এই কালো জিরা তো বড় মহৌষধ, এটা সব মৃত্যু ছাড়া সব রোগেরই যেন কার্যকর আর কি। তো তার জন্য চেষ্টা করি কিছু কিছু খাবারে বা যেভাবে হোক এটা খাওয়াতে। তো তার জন্য দিয়ে দিলাম, আর যেটা মশলা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া টুড়া, আর কোনো কিছু আর দিচ্ছি না।
তো ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। যত বেশি কষানো হবে তত কিন্তু খেতে আমার কাছে মনে হয় ভালো লাগে, কাঁচা গন্ধটা আর থাকবে না। যেহেতু পেঁয়াজটা কাঁচা ছিল তার জন্য অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে। তারপরে আবারও একটু যে বাটিতে করে ব্লেন্ড করেছি সেটা ধুয়ে আবারও পানি দিয়ে দিলাম, আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে একেবারে পানিটা শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে আবারও আমি ঝোলের পানি দিয়ে দেব। এভাবে আসলে রান্না করতে হবে। আর শেষে কিন্তু আপনাকে লবণ দিতে হবে অবশ্যই, যেহেতু আমি লবণের পরিমাণটা সামান্য দিয়ে দিয়েছিলাম যখন মশলাটা ব্লেন্ড করেছি। আর মাছ ভাজার সময় তো মাছের সাথে একটু লবণ ছিলই, তাই সেটা বুঝে শুনে আবার লবণ দিয়ে দিয়েছি। তারপরে এই যে ঝোলের পানি দিয়ে ভালোভাবে উতলে নিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমার যতটুকু যেমন মানে ঝোল রাখবো সেই অনুপাত হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো এই কড়াইটা তো ভাজা পোড়ার জন্য আসলে ইউজ করেছিলাম, তো অন্য কড়াইতে এবার শিফট করে নেব। তো আসলে পরিষ্কার কড়াইতে রান্না করতে ভালোই লাগে, কিন্তু রান্না করতে করতে গেলে মানে করতে করতে আর সে পাতিলটা আর পরিষ্কার থাকে না, সাইড খুবই বাজে অবস্থা হয়ে যায়। তো মুছে টুছে নিলে আবার ঠিকও হয়ে যায়। তো এই হচ্ছে গিয়ে আমার এই পাঙ্গাস মাছের তরকারি ফাইনাল লুক। আপনারা এইভাবে যদি না খেয়ে থাকেন মানে খেয়ে দেখবেন, খারাপ লাগে না, ভালোই লাগে। তো এবার চলে আসছি সেই যুদ্ধে, যে মানে পাতিলটাকে পরিষ্কার করার যুদ্ধে। তো দেখেন ওই যে আপু দেখিয়েছিল, আপু কিন্তু একটু যখন টিস্যুটা দিয়ে ঘষে নিচ্ছিল ঠিক ময়লাগুলো উঠে গিয়েছিল, কিন্তু আমার হাতে কেন উঠলো না ঠিক বুঝলাম না। হয়তো আমার হাতটাতেই সমস্যা, না কি জানি না, না আমার এই যে যা যা দিয়েছি ভিনেগার, তারপর হচ্ছে গিয়ে খাবার সোডা, লবণ, ভিম লিকুইড, এসবের সমস্যা বুঝতেছি না। তা আমার মেয়ে বলতেছে আম্মু এবার একটু সাদা তো পেস্ট দিয়ে দেখো। তা আমি সেটাও দিলাম, দিয়ে এই যে তারের জালি দিয়ে ঘষে ঘষে করতেছি। বলতেছিল যিনি এটা দেখিয়েছেন তিনি বলেছিলেন যে মানে টিস্যু দিয়ে যখন ঢেকে রাখবে সব ময়লা নাকি আলগা হয়ে যাবে। তো ভাবলাম একটু তারের জালি দিয়ে ডলে দেখি, আমার হাতে হয়তো বা টিস্যুর হয়তো বা আমাদের ধার নেই তার জন্য। তো যাই হোক, এটা কিন্তু আসলে একটা ভাওতাবাজি, মানুষ মানে কিভাবে এভাবে ঠকায় আমি ঠিক বুঝলাম না। উনি 10 মিনিট রেখেছে আর আমি কিন্তু পুরো রান্নাটা শেষ করেছিলাম এইভাবে ভিজিয়ে রেখে। তো যাই হোক, আপনারা এই ভুলটা করবেন না। আমার অনেকটাই ভিনেগার এবং খাবার সোডা অপচয় হলো, তার জন্য আমার কাছেও বিরক্ত লাগতেছিল। কিন্তু যাই হোক, আমি চেষ্টা করেছি, সেটা হয় নাই। সেটা তো বুঝেই গেলাম যে এসব আসলে ফালতু জিনিস মানুষকে দেখিয়ে ধোকা দিচ্ছে। তো এদিকে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।